নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে এই পদ্ম ঘেরা একটা বাগানের মধ্যে খুবই ভালো আছি। পদ্মগুলো ফুটবে এর মধ্যেই, ফটো তুলে নিলাম কয়েকটা। আর এত আনন্দ হয় এই পাতাগুলোকে দেখলে, সেটা আর কি বলবো। আমার বাবা তো ভীষণ ভালো পদ্ম গাছ করতে পারতেন। পুরনো বন্ধুরা সবাই জানেন, নতুন কথা তো নয়, কিন্তু আমি তার মেয়ে হিসেবে পদ্ম গাছের ব্যাপারে বাবার কাছ থেকে খুব একটা পরিচর্যা শিখিনি, বা যেটুকু দেখেছি যেটুকু শিখেছি সেটা নেহাতই অল্প। সেই জায়গায় আমাকে খানিক বেগ পেতে হয়েছে, তবে ব্যাপারটা বোধহয় ধরে ফেলতে পেরেছি। আর আমাদের বাগানেই এখন তাকিয়ে দেখলে বোঝা যায় সবুজের অসংখ্য রকমের শেড। আর আমাদের এই লতাকলকে যে গাছটা, পাতাগুলো কিরকম যেন হলদেটে সবুজ। এটাকে প্রথমে আমার মনে হতো অস্বাস্থ্যকর বোধহয় গাছটা হয়ে গেছে, কিন্তু না, বিষয়টা তা নয়, এই রংটাই এরকম। আজকে আমি ঠিক করেছি, আমি ওই প্রত্যেক দিনের যে রোজ নামচা ব্লগ হয় সেই রকম হয়তো বা দেখাবো, সামনে এসে কথা বলবো না, সেটা অনেক সময় একঘেয়ে হয়ে যায়। কিন্তু এই ভয়েস ওভারে দিয়েই বেশ কিছু কথা হয়তো বা বলবো, যেগুলো হয়তো এর আগে কখনো বলিনি, বা বললেও সংগঠিত করে এক ব্লগের মধ্যে হয়তো বা এরকম করে তুলে ধরিনি। কাজ কাজের মতো চলবে, ভয়েস ওভারের মতো চলবে। যে কাজগুলো দেখাচ্ছি সে কাজগুলো যে আলাদা করে আপনাদের বলে বলে বোঝাতে হবে এমন তো নয়। আজকে সকালবেলাতে বোধিসত্ত্ববাবু যখন কলেজে গেলেন, আমার না মনটা খুব খারাপ হয়ে গেল। ভদ্রলোক আজকে কলেজে যে গেলেন, প্রথম কথা তিনি তো কাজে খুব একটা ফাঁকিবাজি করেন না। তো কিন্তু আজকে প্রধানমন্ত্রী আসবেন, সিকিমে যাবেন যেহেতু, সেহেতু আজকে ভীষণ রকম যানবাহনের ক্ষেত্রে একটুখানি অসুবিধে চলছে, যার ফলে তিনি ফিরতে পারবেন কিনা সে ব্যাপারটাতে একটু অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এমনিতে এই সমস্ত জায়গায় একটা দুটো রাত থাকাই যায়, তার বাড়িটা যেহেতু আছে, কিন্তু ও পাহাড়ে থাকাটাকে একেবারেই পছন্দ করে না। কারণ যাই হোক, অনেক কারণ, কিন্তু আপাতত ওই তিনজন মিলে একটা বাড়িতে থাকে। ওর দুই সহকর্মী, সে ধরে আর তিনজন হয়, তাদের দুজনেই আজকে বিভিন্ন কারণে অনুপস্থিত। তো তাকে একা থাকতে হবে। সে যখন আজকে বেরোলো জামা কাপড় নিয়ে, আমি বুঝতে পারলাম ভদ্রলোকের খুব খারাপ লাগছে বেরোতে। কিন্তু আমারও এত খারাপ লাগলো লোকটার ইয়েতে। তো এদিকে কাজও নেই খুব একটা বেশি আজকে কলেজে। পরবর্তীকালে অবশ্য জানতে পারলাম যে ভদ্রলোক তাড়াতাড়ি করে ফেরত চলে আসছেন। তখন যেন মুখে একটু হাসি ফুটলো। আমি এইখানে কি করছি জানেন, এই আলুগুলোকে একটু সরিয়ে রাখছি এই জন্যই যে ছোট ছোট আলুগুলো কেটে ভাজা খেতেও ভালো লাগে। আর তুলনামূলকভাবে যে একটু বড় আলু, সেগুলো দমের জন্য রাখছি। কারণ ওই দমের জন্য আলুগুলো ছাড়াতে হয় তো হাতে করে করে, এই ছোট আলুগুলো ছাড়াতে বড় সময় লাগে। তো এখন আমি জানতে পেরেছি যে ভদ্রলোক আসছেন, তাই জন্য শেষটায় মুখে আমার হাসি ফুটেছে। লোকটার জন্য চা বানাতে বানাতে কয়েকটা কথা বরং বলি। একটা 15 বছর কেটে গেল একটা সরকারের। হয়তো তিনি আসবেন আবার, তারা আবার হয়তো নাও আসতে পারেন। কিন্তু দেখুন, আমাদের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বলে সবাই যে বামফ্রন্টের জমানায় নাকি চিরকুট দিয়ে চাকরি হতো। না, বোধিসত্ত্ববাবুর চিরকুট দিয়ে চাকরি হয়েছে। সে ভদ্রলোক যে যথার্থভাবে যোগ্য মানুষ, সে যারা ওর সাথে কথা বলে বা যারা ওর সাথে সময় কাটিয়েছে তারা বিলক্ষণ সেটা জানে। তারপর সেই যে তিনি জয়েন করেছেন কালিম্পং ক্লুনি উমেন্স কলেজে, তিনি কালিম্পং ক্লুনি উমেন্স কলেজেই কিন্তু এখনও আছেন। তাতে যে তিনি বিশাল খারাপ আছেন এমন নয়, কিন্তু হ্যাঁ, পাকদণ্ডি বেয়ে বেয়ে তাকে প্রত্যেক দিন উঠতে হয়। যাতায়াতে প্রত্যেক দিন 5 ঘন্টা করে তার চলে যায়, আড়াই 5। এবং ব্যাপারটা ঝুঁকির। যত বয়স বাড়ে মানুষের কর্মক্ষমতা কমে, এটা তো খুব স্বাভাবিক। সেটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা আছে বটে, কিন্তু আর যাই হোক, কারোর কাছে জবাবদিহি তো আমাদের করতে হয় না বন্ধু। নিজের মেধার সাথে তথা নিজের বিচার বুদ্ধি তথা রুচিবোধের সাথেও কখনো এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করতে হয়নি। এটা কিন্তু একরকম আমাদের জিত। হ্যাঁ, অনেকের কাছেই আমরা বোকা। একজন তো সরাসরি বলেই দিয়েছিল যে দাদা তো হাস্যকর রকমের সৎ। ঠিক আছে, দেখা যাক না। বিদ্বান সারা জীবন সব জায়গাতেই পূজিত হয়, এই আশাতেই কাটাচ্ছি। আর কোথাও না কোথাও মাথার ওপর ঈশ্বর আছেন, তো আমাদের যা হবে সেটা ভালোই হবে। কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস খুব গায়ে লাগে জানেন, ভীষণ ভীষণ রকম গায়ে লাগে। 15টা বছর ধরে কি পরিমাণ মেধা নষ্ট হয়েছে বন্ধু, সে কি আর বলবো। একটা ঘটনা বলি, যদিও এই ঘটনাটা অনেক বছর আগের ঘটনা। প্রত্যন্ত একটি জায়গার এক হেডমাস্টার মশাই, তিনি ছেলেমেয়েদেরকে স্কুলে আসতে এক প্রকার বাধ্য করতেন। ধুতি পরতেন এবং প্রবল বাঁচখাই গলা ছিল।
ছেলেমেয়েদের ধরে দড়াম দড়ুম মারতেনও। সেই সময়টাতে তিনি একদিন খেয়াল করেন ক্লাস 7-এর একটি ছেলে 4 দিন স্কুলে আসছে না। তিনি তখন তাকে খুঁজতে বেরোন। হ্যাঁ, তখনকার হেডমাস্টারমশাই তথা মাস্টারমশাই এরকমই ছিলেন। তিনি স্কুল শেষ হয়ে যাওয়ার পর আর কি অবশ্যই তাকে খুঁজতে বেরোন। তিনি দেখতে পান ছেলেটি ছাগল চড়াচ্ছে। হতদরিদ্র পরিবার, তাদের অনেকগুলো ছাগল ছিল, সেটা তাদের একটা ইনকামের একটা সোর্স ছিল। তো ছাগল কি হয়, এদিক ওদিক সব তার ফসলে মুখ দিলে তাদের খোঁয়াড়ে ধরে নিয়ে রেখে দেয়। তার বাবা বলেছিল তোমাকে পড়াশুনো করতে হবে না, অনেক কোটি ছেলে মেয়ে, তোমাকে যেতে হবে না, তুমি ছাগলটাই চড়াও। হেডমাস্টারমশাই দূর থেকে চিৎকার করেছেন এবং হাতের সামনে একটা কাটা আম ডাল পেয়েছেন, নিয়ে তুই স্কুল আসিস নাই করে ছুটে তুই এখানে করছিস, তুই স্কুল না এসে বলে তিনি দৌড় মেরেছেন। মাস্টারমশাইয়ের ওই রণমূর্তি দেখে ছেলেটিও ছাগল ছেড়ে দৌড়েছে বাড়ি অভিমুখে। মাস্টারমশাই পেছন পেছন দৌড়চ্ছে, সেও পেছন পেছন মানে তিনিও দৌড়চ্ছেন আগে আগে। চেঁচামেচি এসবগুলো হওয়াতে ছেলেটির বাবা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তিনিও খেতে জন্মজোরের কাজ করতেন। কিছু একটা সময় তিনি বাড়ি এসেছিলেন, দেখেছেন মাস্টারমশাইয়ের রুদ্রমূর্তি, তিনিও দৌড়চ্ছেন, ছেলেও দৌড়চ্ছে, পেছন পেছন মাস্টারমশাই দৌড়চ্ছে। কিন্তু মাস্টারমশাই তো দৌড়ের এত অভ্যেস নেই, কিছু দূর পর গিয়ে তিনি বসে পড়েছেন, হাঁ পাচ্ছেন। পরে তারাই আবার সেবা শুশ্রূষা আশপাশ থেকে যারা জমে গেছিল তারা সব করে টোরে তারপর মাস্টারমশাইকে তিনি কথা দেন পায়ে হাত দিয়ে যে আমি কালকে থেকে ছেলেকে স্কুলে পাঠাবো। ছেলেটি মেধাবী ছিল, মাস্টারমশাই সেটা বুঝতে পেরেছিলেন, সেই জন্যই তিনি এমনভাবে করতেন। পরের দিন বক্তব্য যে যা বাপুই তুই স্কুলত যা, না হলে পাগল মাস্টার আবার আমডাল নিয়ে দৌড়ে আসবে। অনেকগুলো যুগ পেরিয়ে যাওয়ার পর সেই মাস্টারমশাই যখন পরলোকগত হন, তার যখন স্মরণ সভা হয়, তখন সেই ছাত্রটি, তখনকার সময়ে সে একটি কলেজের অধ্যাপক, তিনি বলেছেন আজকে আমার অধ্যাপনা হতোই না যদি মাস্টারমশাই সেদিন আমডাল নিয়ে পেছন পেছন না দৌড়তেন। তিনিও বলছেন, আশপাশের সামনে দাঁড়িয়ে সবাই কান্নাকাটি করছে, তিনিও কাঁদছেন। বন্ধুরা, এটা কিন্তু সত্যি সত্যি ঘটনা। এই সময়ে দাঁড়িয়ে শেষ 10 বছরে আপনারা খেয়াল করুন, ভালো করে মনে করুন, মাধ্যমিক তথা উচ্চ মাধ্যমিকে প্রত্যন্ত জায়গা থেকে কেউ মেধা তালিকায় চান্স পেয়েছে? কিছু কিছু মানুষ থাকে যারা তলোয়ারের মতো ঝকঝকে মেধা, কিন্তু কিছু কিছু থাকে, মানে ইনফ্যাক্ট অধিকাংশই তারা হয়তো উচ্চ মেধা তথা মধ্যমেধার মধ্যেও খানিকটা উচ্চের দিকে, কিন্তু তারা তলোয়ারের মতো ঝকঝকে নয়। সেই মানে যে অধ্যাপক তিনি বলেছিলেন, মাস্টারমশাই সেদিন যদি আমাকে আমডাল্লি না দৌড়তেন আজকে আমি কলেজে পড়াতাম না, আর বর্তমান হালফিলের সময় যদি থাকতাম আমি পরিযায়ী শ্রমিক হয়ে যেতাম। বন্ধুরা, যে সমস্ত বাবা মায়ের অনেক অনেক ছেলে মেয়ে এবং তারা দরিদ্র, তাদের না পড়াশুনোটা হয় কেবলমাত্র স্কুল নির্ভর, জানেন। আর যে মাস্টারমশাই নিজে মেধা দিয়ে একটা জায়গায় পৌঁছেছেন, ছাত্রছাত্রীদের ভালোবাসেন, তারা না ছেলেমেয়েদের চিনতে পারেন এবং তারা হেডমাস্টারমশাই তথা নিজেদের উদ্যোগে সেই বাড়িতে গিয়ে কথা বলেন। একটা স্কুল টিচারের তো বেতন কম নয়। আমার মা যেরকম কত ছেলেমেয়েকে টেনে টেনে তুলেছে, বিশেষ করে ছেলে মায়েদের তো ক্লাস 10 পর্যন্ত তো ছেলেদেরই স্কুল, 11-12 মেয়েরাও আছে। তো এইরকম প্রচুর হয়েছে, হালফিলের জমানাতেও হয়, কিন্তু এসএসসিটাই তো বন্ধ হয়ে গেছে। এমন খাঁকারি অবস্থা, আমরা শহরাঞ্চলে বসে বুঝতে পারছি না যে গ্রামের স্কুলগুলোর কি অবস্থা। যে মাস্টারমশাই বাংলা পড়াচ্ছেন সেই মাস্টারমশাই ক্লাস 10-এ অগত্যা ইংরেজি পড়াতে যাচ্ছেন, কারণ ওই নেই তো টিচার। আর যে প্যারা টিচাররা নিয়োগ হচ্ছে তাদের নিয়োগটাও সবসময় যে খুব স্বচ্ছ হচ্ছে তেমনটাও নয়। সিভিক পুলিশ দিয়ে যেমন একটা প্রশাসন চলতে পারে না, তেমন প্যারা টিচারদের দিয়েও কিন্তু একটা স্কুল চলে না। এই 15 বছরে এটা একটা বিভৎসতম লস, সেটা হচ্ছে মেধা নষ্ট হয়েছে। কত পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, কত কত। আপনারা ওই প্রথম মেধা তালিকাতে জেলা স্কুলগুলোর নাম পাবেন, কারণ সেগুলো শহর কেন্দ্রিক, কিন্তু প্রত্যন্ত জায়গার নাম খুব একটা পাবেন না। বন্ধু, খেয়াল করে দেখবেন, হয়তো খেয়াল করেননি। আর একটা জিনিসও হয়েছে, আমার বাড়ি তো দিনহাটায়, সেটা একটা বর্ডার ঘেঁষা অঞ্চল। দিনহাটা সংলগ্ন কিছু কিছু গ্রামের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বন্ধু, জানেন। এরকম অনেক অনেক মসজিদ রয়েছে, যে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে তাদের মধ্যে কেউ সরকার, রায়, পাত্র,
ইত্যাদি ইত্যাদি আছে। মানে আপনি যে কথা বলছেন, আপনি যে হিন্দুর সাথে কথা বলছেন না মুসলিমের সাথে, আপনি জানেন না এগুলো কি সরকার জানে না? বিলক্ষণ জানেন। কিন্তু কি জানেন, ক্ষতি হয়েছে বড্ড, বিশাল বিশাল ক্ষতি হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে মুসলিমদের নিজেদেরই। যারা এই দেশের আদি বাসিন্দা তারা নিজেরা দুহাত বাড়িয়ে এসআইআরকে না স্বাগত জানিয়েছে। কারণ তারা নিজেরাও তো বুঝতে পারছেন আমরা কি সুন্দরভাবে বড় হয়েছি, তারাও তো হয়েছেন। এবং তাদের কারোর একটা নামও কাটা যায়নি, তো একটা নামও কাটা যায়নি। তারা নিজেরাই তো বলছেন শুধু আমাকে ভোট দাও, শুধু আমাকে পাওয়ার দাও। এই যে মানে ক্ষমতার লোভে মেধা নষ্ট করে কি বাকি আছে বলুন দেখিনি? এমনকি দেশের সুরক্ষা পর্যন্ত এরকমভাবে তছনছ করে দেওয়া। জানি না বন্ধু কি সময়ের মধ্যে দিয়ে গেছি, তবে কিছু একটা হোক, ভালো কিছু একটা হোক, আশায় আছি সত্যি কথা। এবং এই যে মাস্টারমশাইদের জগ ঢিল মারা, হ্যাঁ, হিড়ির করে টানতে টানতে আনা, থাপ্পড় মারা, এত উগ্রতা তো এর আগে দেখিনি। হ্যাঁ, মাস্টারমশাইদের সাথে বিশেষ করে কলেজ টলেজগুলোতে ইউনিয়নের একটা ঝামেলা টামলা লাগতো। আর কিছু মাস্টারমশাই সত্যি তারা নিজেরাও ছিলেন সেই রকমই, হ্যাঁ, ছাত্রছাত্রীরাও ছিল, কিন্তু মাস্টারমশাইরাও সবাই যে একেবারে ভীষণ ভালো ছিল এমন তো নয়। কিন্তু তাই বলে এইরকম এতটা এই জিনিস কিন্তু ছিল না বন্ধু। এইগুলোর বদল হওয়া দরকার অনেক কিছুর সাথে, এটার বদল হওয়া দরকার। আর দেশের সুরক্ষা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বর্ডার এরিয়া থেকে বিলং করেন তারা আমার সাথে হয়তোবা মানে অবশ্যই তারা একমত হবেন, আমি জানি, বিলক্ষণ জানি। কারণ যে চেঞ্জ হয়ে গেছে ডেমোগ্রাফির, সেটা যে কবে আবার আগের মতো আসবে বা আদৌ আসবে কিনা কেউ জানি না। এই যে সন্তান আমার এক জায়গা থেকে এলো, নিরাপদে সে আর কিছুদিন পর ফেরত আসতে পারতো কি না সেটা নিয়ে বিশাল বড় প্রশ্নচিহ্ন ছিল। কারণ ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। এখনও সবটুকু যে নির্মূল হয়েছে এমনটা নয়। যারা অনুপ্রবেশকারী তারা যে ভালো হয় সবসময় এমন নয়, ইনফ্যাক্ট অধিকাংশেই হয় না, এটাই বাস্তব। ইনি আবার অনেকদিন পর আবার কবিপতি জেগে না না, খুবই খারাপ। এই আপা শোনো, এই কবিতা শুনে না গেলে সমাজ তোমাকে মেনে নেবে না। এটা মারাত্মক কাজ, শুনে যাও। শুনে উল্টে উল্টে গেলে ঠিক আছে, কিন্তু শুনতে তোমাকে হবে। হ্যাঁ শুনে বলে, আমার দর্শক চাই, শ্রোতা আর শ্রোতাও চাই। তারপর আমি জিজ্ঞেস করবো তুমি কি বুঝলে। হ্যাঁ, কিছু নাই, শোনো মন দিয়ে। বুঝলে বলবো, আচ্ছা শোনো শোনো, আর যদি না বুঝি তাহলে বলবো না বুঝিনি। আমার কবিতা তুমি আমার একেবারে দফারফা করে দেবে, শোনো মন দিয়ে। হ্যাঁ বলো, ফোকাস। হ্যাঁ ঠিক আছে বলো। এসো শিশিরে এসে দাঁড়াই, বুদবুদ ফেটে গেলে চলো চলে যাব। তুমি ঈশান কোণে, আমি ছায়া পথে, যাত্রী পথ আঁকা থাকুক দুই দিকে। কি বুঝলে আলমাদি? কেমন লাগলো তোমার? না ভালোই লাগছে। হাততালি দাও, হাততালি দাও। প্রথমে একটা কথা বলে তারপরে যে কি বললো এটা বুঝতে পারলাম না। মানে কবিকে অপমান করতে লজ্জা করে না? লজ্জা করে না? আমি বলছি হয় না তোমার লজ্জা? না খারাপ হয়েছে, আমি বলছি খারাপ বলছো না, তুমি বলছো আমি বুঝতেই পারছি না। এটা বঙ্কাপত্র অপমান কবিকে। তুমি খ্যাঁক করো, সরো। টুমুর আবার যোগব্যায়াম ক্লাসে গিয়েছিল, ফেরত এসেছে। এবার তার রাত্রেবেলার খাবার ইচ্ছা হচ্ছে হোয়াইট সস পাস্তা। যাই হোক, যে কথাগুলো বলছিলাম সে কথাগুলোর প্রসঙ্গ ধরেই বলি। দাদা হাস্যকর রকমের সৎ, শুনুন। আমার নিজের এক বন্ধু, সে নিজেও একটা কলেজে পড়ায় মুম্বাইতে, তখন ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ওই ডিস্টেন্সের ক্লাসগুলো নিতে যেত আর কি। তো তখন একদিন ও নাকি দেখেছে, মানে আমার সেই বন্ধুটি, সে দেখেছে যে বুম্বাদা একটা ক্লাস সেরে বেরোচ্ছে এবং যারা যে ক্লাসে ছিল সেই স্টুডেন্টরা হাততালি দিচ্ছে, মানে করতালির মাধ্যমে স্যারকে অভিবাদিত করছে, যে অভিবাদন জানাচ্ছে যে স্যার আপনি অসম্ভব ভালো পড়িয়েছেন। তো তখন সে তৎক্ষণাৎ আমাকে ফোন করে যে জানিস বুম্বাদাকে দেখলাম এরকম করে বেরোচ্ছে। তো আমি তো তারপর ভদ্রলোক বাড়ি আসার পর তাকে বললাম যে এরকম ও দেখেছে, ও বললো। তা বুম্বাদা দেখলাম ব্যাপারটা ওর কাছে এতটাই, মানে এই ধরনের ব্যাপারেও এতটাই ইউজ টু, যে এটা খুব একটা ওর কাছে কিছু, মানে এর আগে এরকম হয়েছে কোনোদিন আমাকে বলেনি। সেদিন যদি আমার সেই বন্ধুটি আমাকে না বলতো তাহলে হয়তো এতটা ডিটেল আমি জানতে পারতাম না।
তো এইরকম একটা মানুষ সে সারা জীবন ওই ওই একটা কলেজে পড়িয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ যেটা করছে সেটা সৎভাবে করছে, মাথা উঁচু করে করছে। সে হয়তো বা বোকা বা হাস্যকর হতেই পারে, কিন্তু তাতে তার কোনো গ্লানি নেই, তিনি ভালোই আছেন সত্যি কথা। তবে হ্যাঁ, বয়সটা মানুষটার বাড়ছে, আমার নিজেরও চিন্তা হয়, কিন্তু ঠিক আছে, যা হচ্ছে সেটা হোক হনুমানজির চরণে। আমি সবটুকু ছেড়ে দিয়েছি, তিনি যা করবেন তাতে আমরা ভালোই থাকবো, ভালোই আরও ভালো থাকবো ডেফিনেটলি। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে অনেক কিছুই বলা যায়, একটা ভিডিওতে সবটুকু বলে ওঠা সম্ভব নয়, তাই জন্য অনেক কথা মাথায় একসাথে জট পাকিয়ে আসছে। আমি ভেবে রেখেছিলাম অনেক কথা হয়তো বা বলে ফেলতে পারবো, কিন্তু এখন যখন কথা বলতে যাচ্ছি কোন কথা আগে বলবো কোন কথা পরে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। হয়তো বা একদিনের ব্লগে সবটুকু বলা সম্ভবও নয়, থাক অন্য কোনো আর একদিন না হয় বলা যাবে। আপাতত মেয়েকে খাবারটা দিয়ে আসি। উত্তরবঙ্গের আবহাওয়া তো মানে অসম্ভব ভালো এখন, মানে এটা দুপুরবেলাতে গায়ে দিয়ে শুয়েছিল। এখন আমি এসিটা চালালাম একটাই কারণে, যে প্রচণ্ড মশা, বসে কথা বলা যাচ্ছে না, আর এখানে কোনো লিকুইডেটার ও জাতীয় কিছু নেই, আর ফ্যানটা একটু খটখট খটখট আওয়াজ করছে। তো এই ঘরটা খুবই অবিন্যস্ত অগোছালো হয়ে রয়েছে, এটা ঘরটাকে কালকে গোছাতে হবে। তো আমি কাজকর্ম কিন্তু মোটের ওপর গুটিয়ে ফেলেছি, কিন্তু ভিডিওটাকে আমি খুব একটা আজকে বড় করতে চাইছি না, কারণ ভয়েস ওভার কেন্দ্রিক ভিডিও যেগুলো হয় সেগুলো না একটু সময় লাগে। আর তাছাড়া আজকে আমি যে ধরনের কথা হয়তো এতক্ষণে বলেও ফেলেছি, ভয়েস ওভার তো দেবো ডেফিনেটলি, আপনারা এতক্ষণ দেখে ফেলেছেন, এটা তো শেষের ক্লিপিং। সেই কথাগুলো কতটুকু বলবো না, কতটুকু বলা উচিত অনুচিত, এইসব অনেক কিছু ব্যাপার আছে। তো হয়তো বা অনেকবার করে রিপিট করতে হবে বা কিছু কথাকে বলে আবার মুছতে হবে, এ ধরনের ব্যাপার আছে। মানে এই ভিডিওটাকে এডিট করতে গেলে আমাকে অনেকটা সময় দিতে হবে, সেহেতু যত বড় ভ্লগ তত বেশি এডিটিংয়ে আমার সময় যাবে। সেই জন্যতেই আমি চাইছি যে আজকে ব্লগটা তুলনামূলকভাবে অন্য দিনের থেকে হয়তো একটু ছোট থাকুক। এমনিতেই দেখুন আজকের দিনের ব্লগটা কিন্তু যাবে 29 অথবা 30। 29 থেকে তো আমি ব্লগ দেবো না ভেবেছিলাম একসময়, কারণ কি হয় ওই দিনকে লোকে খুব একটা ব্লগেতে সময় দিতে চান না, খুব স্বাভাবিক, আমার তাই অভিজ্ঞতা। সেদিনে কি হয়, রিচটা ভয়ঙ্কর ডাউন হয়ে যায়, আর আমাদের রিচ ডাউন একবার হয়ে গেলে না সেটাকে টেনে তোলা খুব কঠিন। সেজন্যই আর কি, যে একটা দিনের বিরতিও আমার হয়ে যাবে ব্লগ দেওয়া থেকে, প্লাস মানে রিচটা অযথা ডাউন হবে না। তাছাড়াও আমি যে পরিমাণ নিয়মিত আমার কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে, ব্লগ দেবার ব্যাপারে, তাতে করে একটা দিন যদি আমার বাদ যায় তাহলে আমার সেটা খুব একটা যে বিশাল কিছু এফেক্ট ফেলবে তা না। হ্যাঁ, একটা গোটা দিনের রেভিনিউ পাবো না ডেফিনেটলি, কিন্তু শর্টস দেবো। আর আমি নিয়মিতই এবার থেকে শর্টস দেবো, মাঝখানেও ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি, যে হোক যা হোক যা হোক তা হোক কারণে। তো টুপুর আমাকে বারবার করেই বলছে, এখন টুপুরের মতামতকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। মেয়ে আমার বড় হয়েছে, আর যে কথাগুলো বলে হাওয়ায় হাওয়ায় বলে না, যে কথা বলে সেগুলো মানে যুক্তি দিয়ে বলে রীতিমতো। এই কারণে মানে কার্যকারণ মোটামুটি সে আর কি ব্যাখ্যা ট্যাখ্যা করেই দেয়। তো সেটাই যে মা, শর্টসের ব্যাপারে তুমি একটুখানি সিরিয়াস হও। তো আমি দেখি অনেক দিন তো আমার চ্যানেলটা তো মানে অনেকেই অনেক প্রশ্ন করেন, ডেফিনেটলি আমি সেগুলোর উত্তর দিতে পারি না, আমার অনেক উত্তর আমার নিজেরও জানা নেই, কিন্তু শর্টসটার ব্যাপারে আমাকে একটুখানি সিরিয়াস সত্যিই হতে হবে। কার্যকারণটা মেয়ে আমার খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছে যেহেতু, তা আমি নিজেও সেটা জানি, কিন্তু কোথাও না কোথাও সে যখন বোঝালো তখন সেটা একটা আলাদা মাত্রা পেলো, এটা তো অনস্বীকার্য। তো যাই হোক, আপাতত আজকের দিনের ব্লগটা তো শেষ করব। কতটুকু বলেছি কতটুকু রেখেছি আমি জানি না, তবে যেটুকু বলেছি সেটুকু মনের কথা এবং একেবারে জ্বলন্ত সত্যি। এই সমস্ত সত্যি অন্যেরা জানেন না তা নয়, তবে প্রত্যেকটা মানুষের বলার ধরন আলাদা হয়, জানা কথাও যেন আর আবার নতুন করে জানা হয় এরকম মনে হয়। এবং একটা গল্পর ছলে আমার ধারণা আমি ভালো বলতে পারি, আমার কথা বলার ক্ষমতা তুলনামূলকভাবে অনেকের থেকেই ভালো, আমি এটা জানি, মানে এটা তো অস্বীকার করার কিছু নেই। কাজেই হয়তো বা আপনাদের শুনতে ভালোই লেগেছে আমার যে কথাগুলো আমি বলেছি। কালকের দিনে ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।